শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। নিরাপদেই শুধু রয়েছো তা নয়, পাশাপাশি তোমরা লেখাপড়া করছো। আসলে অন্যান্য শ্রেণীর ছেলেমেয়েরা যেভাবে চলছে তার চেয়ে আমি মনে করি তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের রেসপন্সিবিলিটি একটু বেশি। তোমরা সবচেয়ে প্রতিষ্ঠানের স্কুল শাখার সবচেয়ে কি বলবো বয়স্ক স্টুডেন্ট, এবং তোমরা সুন্দরভাবে পড়াশোনা করছো, কারণ তোমাদের কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা হবে। তো এই গুরুত্বের বিচারে যে সার্টিফিকেট তোমরা অর্জন করবে সেটা সর্বোচ্চ পর্যায়ের একটা সার্টিফিকেট তোমাদের হওয়া উচিত। সে কারণেই তোমরা চরম আন্তরিকতার সাথে লেখাপড়া করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি বাংলা প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাসটাই নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে তোমাদের আমি শেষ করতে পেরেছি। শুধুমাত্র একটি নাটক আমাদের রয়েছে, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে বা তার আগের ক্লাসেও অনুরোধ করেছিলাম যে তোমরা এই নাটকটা বাসায় সুন্দর করে পড়ে নেবে। পরবর্তীতে আমরা সময় এবং সুযোগ পেলে নাটকটা ক্লাসে আমরা একটু পড়ে এটা আলোচনা করব। বহিপীর নাটকের কথা বলছিলাম। আসো এখন আমরা তোমাদের যেন উপকারে লাগে এইরকম একটা টপিকস আমরা সিলেকশন দিয়েছি। এই আমরা এবং নৈর্ব্যক্তিক করব। নৈর্ব্যক্তিক করলে আমি বিশ্বাস করি তোমাদের এই প্রবন্ধ সম্পর্কে আরও বেশি জ্ঞান বাড়বে এবং প্রশ্নের উত্তর তো তোমরা করতে পারবেই। তাই হ্যাঁ, আসো বন্ধুরা, আমরা সময় নষ্ট না করি, আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। আমি মুন্সি আব্দুল করিম, পরিচয়ের আর প্রয়োজন নাই। তোমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে কিছু শিক্ষার্থীরা তারা বই পড়ছে, এটাও তোমরা দেখতে পারলে। তা আমার মনে হয় যে তোমাদের আর বুঝতে বাকি নেই যারা তোমরা দশমের, তোমাদের আজকের আমি কোন পাঠ নিতে চলেছি সেটা হচ্ছে বই পড়া। আমার জানা মতে তোমাদের কাছে যে দুটো একটা গদ্য একটু কঠিন মনে হয়, একটু ডিফিকাল্ট মনে হয়, বা প্রশ্নের উত্তর করতে যে তোমরা একটু ভড়কে যাও, সেই গদ্যগুলোর মধ্যে বই পড়া একটি অন্যতম। তাই হ্যাঁ, আমরা আসো সেই কারণেই বই পড়ার থেকেই আমরা নৈর্ব্যক্তিকগুলো দেখব। বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। আমরা সেখান থেকে কিছু প্রশ্নোত্তর দেখি। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপরে স্থান দিয়েছেন? সেটা হচ্ছে হাসপাতালের, স্কুল কলেজের, অর্থবিত্তের এবং জ্ঞানী মানুষের। তোমরা নিশ্চয়ই এটা জানো যে সেটা স্কুল কলেজের। স্বশিক্ষিত লোক বলতে কি বোঝায়? স্বশিক্ষিত লোক, আমরা এই প্রবন্ধের মধ্যে লেখক বিভিন্ন সময়ে স্বশিক্ষিত লোকের আলোচনা করেছেন। স্বশিক্ষিত লোক বলতে কাদেরকে বোঝায় বা কি বোঝায়? সেটা হচ্ছে যে যাদের বুদ্ধির জাগরণ ঘটে, যাদের মধ্যে আর কি, তারাই। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি, যেটা তোমরা অনেক ছোটবেলা থেকেই শিখছো? সেটা হচ্ছে বীরবল। প্রমথ চৌধুরীর সম্পাদিত সাময়িকী বা পত্রিকার নাম কি? অর্থাৎ প্রমথ চৌধুরীর সঙ্গে সম্পর্কিত যে পত্রিকা বা সাময়িকী সেটি কোনটি? সেটি হলো সবুজপত্র। তারপর আমরা দেখি কোনটি মানুষের মনের ভগ্নাংশ মাত্র। মানুষের মনের ভগ্নাংশ মাত্র কোনটা? সেটা হচ্ছে অপরাপর শাস্ত্র। ছবিগুলো দেখো, এখানে প্রমথ চৌধুরীর ছবি আছে এবং কিছু টাকার ছবি আছে। এখান থেকে আমাদের কিছু প্রশ্ন এবার আমরা দেখি এই সম্পর্কিত। বই পড়া প্রবন্ধে লেখক মনের সতেজতার জন্য কোনটি করতে বলেছেন? সেটা হচ্ছে তিনি কি করতে বলেছেন? সাহিত্য চর্চা করতে বলেছেন। অর্থাৎ সাহিত্য চর্চা করলেই আমাদের মনে সতেজতা আসবে। কারা ফ্রান্সকে রক্ষা করেছিল? তোমরা বই পড়া প্রবন্ধের মধ্যে পড়েছিলে যে ফ্রান্স যখন ক্রান্তিকালে উপনীত হয়েছিল তখন ফ্রান্সকে কারা রক্ষা করেছিল? তারাই রক্ষা করেছিল যারা পাশ করতে চায়নি। তার মানে লেখাপড়া করে যারা পাশ করেছে শুধু তারাই যে সবকিছু দেশের মধ্যে সবকিছু হয়ে যাবে তা নয়। যারা ওই সময় ফ্রান্সে পাশ করতে চায়নি, যাক আমি ইন ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট প্রশ্নের উত্তরগুলো এনেছি। বই পড়া প্রবন্ধে লেখকের মতে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষা হলো অনুশীলনের বিষয়, চর্চার বিষয়,
অধ্যয়নের বিষয় বা অর্জনের বিষয়। আসলে কেউ কাউকে শিক্ষাটা দিতে পারে না, কারণ শিক্ষাটা অর্জন করতে হয়, অর্জনের বিষয়। এরপরে আসি আমরা, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়। এটি কার উক্তি? এই উক্তিটা কে করেছেন? এই উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী এই বই পড়া প্রবন্ধের মধ্যে। তবে হ্যাঁ, আমরা মোতাহের হোসেন চৌধুরীর লেখা একটি লাইব্রেরি বলে একটি প্রবন্ধ ইতিমধ্যে হয়তো তোমরা পড়ে থাকতে পারবে। সেই প্রবন্ধের মধ্যেও লেখক এই বই পড়ার মধ্যে যেরকম কিছু উক্তি রয়েছে সেরকম কিছু উক্তি তিনি ওখানে করেছিলেন। অন্তর্নিহিত সকল শক্তিকে জাগিয়ে দিতে পারেন কে? অন্তর্নিহিত সকল শক্তিকে জাগিয়ে দিতে পারেন কে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সেটা হলো গুরু। অর্থাৎ গুরু শিষ্যর মধ্যে, মনের মধ্যে যে অন্তর্নিহিত বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভাকে জাগিয়ে দিতে পারেন। প্রমথ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজও কিসের উপর পড়ে রয়েছে? প্রমথ চৌধুরী এই বই পড়া প্রবন্ধের মধ্যে যে আলোচনা করেছেন তাতে আমরা দেখতে পেরেছি যে শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি, অর্থাৎ আমরা শিক্ষিত হচ্ছি বটে, কিন্তু শিক্ষা আমাদের মনের মধ্যে গেড়ে বসে না। শিক্ষার যে প্রকৃত কাজ সেটা সেই শিক্ষা করতে পারে না। শিক্ষার পরিবর্তে আমাদের মন পড়ে থাকে অর্থের দিকে। প্রমথ চৌধুরীর মতে যে জাতি নিরানন্দ সে তত কি? সে ততই নির্জীব। যে জাতির মধ্যে কোনো আনন্দ নেই তারা হচ্ছে নির্জীব একটা জাতি। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? শিক্ষার যে অঙ্গ রয়েছে সেটি প্রধান অঙ্গ কোনটি? খবরের কাগজ পড়া, লাইব্রেরি গড়ে তোলা, সাহিত্য চর্চা করা, না কর্ম অনুশীলন করা? সেটা সাহিত্য চর্চা করা। সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকেই সাহিত্য চর্চা করে আমাদের কোনো লাভ আছে কিনা, বা আসলে সাহিত্য চর্চা করলে আমাদের ভবিষ্যতে আমরা কোনো ফল পাবো কিনা, যেমন এই বই পড়া প্রবন্ধের মধ্যে লেখক বারবারই সাহিত্য চর্চার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু এই সাহিত্য চর্চা করে আসলেই আমরা লাভবান হতে পারবো কিনা এই বিষয়ে আমরা অনেকেই সন্দিহান। শিক্ষকের সার্থকতা কোথায়? একজন শিক্ষকের সার্থকতা কোথায় হবে? সার্থকতা হবে আত্মনিবেদিত হয়ে শিক্ষাদান করার মধ্য দিয়ে, বা শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করাই, না শিক্ষার্থীকে জ্ঞান দান করাই, না অধিক নম্বর অর্জনে সক্ষম করাই? আমার মনে হয় চারটে অপশনের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারছো, শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করে তোলাই। অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে যে ধরনের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি বা যোগ্যতা থাকলে একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করে, সেই রকম করে তোলাই হচ্ছে একজন শিক্ষকের সার্থকতা। দেখো এখানেও অর্থের কিছু নগদ অর্থের বিনিময় হচ্ছে, অর্থাৎ এক হাতের থেকে আর এক হাতে যাচ্ছে। আবার এখানেও আমরা ইংরেজ একটা জাতির উল্লেখ পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এরকম উল্লেখ এখানে। প্রমথ চৌধুরীর মতে শিক্ষায় কি নেই? প্রমথ চৌধুরী এই বই পড়া প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন শিক্ষার কি নেই, অর্থাৎ এর নগদ বাজার দর নেই। অর্থাৎ অন্যান্য কাজ, অন্যান্য অনেক কিছুই আছে যেগুলো আমরা করার মধ্য দিয়ে আমরা নগদেই একটা প্রাপ্তি পেয়ে থাকি, কিন্তু শিক্ষাটা এমনই একটা জিনিস যেটা হাতে হাতে এর নগদ মূল্য পাওয়া যায় না। শিক্ষা আমাদের বিবেক, মন, মানসিকতাকে জাগ্রত করে, একটা মানুষ, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তো কেউ যদি আসলে বই পুস্তক পড়ে যদি মনে করে যে আমি এর তো নগদে এখন কোনো মূল্য পেলাম না, তাহলে আসলে সে সেই মূল্যটা আসলেই পাবে না। সেই জন্যই লেখক বলছেন শিক্ষার কোনো নগদ বাজার দর নেই। যিনি যথার্থ গুরু তিনি কি করেন? যিনি যথার্থ গুরু তিনি কি করেন? আসলে মূলত শিষ্যের মঙ্গল কামনা করেন, না শিষ্যকে সত্যিকার শিক্ষা দিয়ে থাকেন, না শিষ্যের মানসিক বৃদ্ধি ঘটাতে পারেন, না শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন?
নিশ্চয়ই তোমরা এই বই পড়া প্রবন্ধের মধ্যে পড়েছ, শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। মনের দাবি রক্ষা করা, মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? মনের দাবি যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কি আমরা জীবন বাঁচে না এটা হবে? নইলে আত্মা, নইলে মনুষ্যত্ব, না বিবেক? আমরা সবাই জানি আত্মা বাঁচে না, অর্থাৎ মনের দাবি রক্ষা করতে পারলেই আমাদের আত্মাটা বেঁচে থাকে। আমরা জাত হিসেবে কি? আমরা জাত হিসেবে কুলীন নই, না শিক্ষিত নই, না শৌখিন নই, না অভিজাত নই। আমরা আসলে কোনো শৌখিন জাতি নই। যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভবানী। এ কথার অর্থ কি? ধনের ভাড়েও ভবানী, এই কথার অর্থ কি? সেটা ধনার্জন জ্ঞান সাপেক্ষ, জ্ঞানার্জন ধন সাপেক্ষ, বিষয় দুটো পরিপূরক, না গরিবের ঘোড়ারোগ? এটা হচ্ছে যে ধনার্জন জ্ঞান সাপেক্ষ, অর্থাৎ আসলে যদি কেউ ধন ও অর্জন করতে হয়, অর্জন করতে চায়, তাকে জ্ঞান থাকতে হয়। জ্ঞান না থাকলে সেটা সম্ভব হয় না। ডেমোক্রেসির গুরুরা বলতে লেখক কাদেরকে বুঝিয়েছেন? তোমরা এই বই পড়া প্রবন্ধের মধ্যে একটা সময়ে উল্লেখ পেয়েছিলে, ডেমোক্রেসি কথা উল্লেখ এসেছিল এই প্রবন্ধের মধ্যে। তা বলা হয়েছিল ডেমোক্রেসির গুরুরাও এটাকে মানে না। অর্থাৎ সেই ডেমোক্রেসির গুরু বলতে কারা? ডেমোক্রেসির গুরু হচ্ছে ইংরেজরা। অর্থাৎ ডেমোক্রেসি, এই আমাদের পৃথিবীতে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র আমরা ইংরেজদের মাধ্যমেই সর্বপ্রথম এই পৃথিবীতে আসে, বা এখন আসলে যে তারা মানে এটাই বলতে চাই, সমগ্র পৃথিবীতে গণতন্ত্রকে ডেভেলপ করার ক্ষেত্রে তাদেরই একটা বড় ভূমিকা আছে। সেই কারণে তারা ডেমোক্রেসির গুরু হিসেবেই পরিচিত। জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ, এবং এখানে মন সাপেক্ষ অর্থ কি? অর্থাৎ মনের আনন্দ, মনের কামনা, মননের চর্চা, না মনের কল্পনা? সেটা হচ্ছে মননের চর্চা। কোনটির সাথে সাথে ফল পাওয়া যায় না? আমি প্রশ্নটা মনে হয় আগেও ঘুরে ফিরে একটু আসে, সেটা সাথে সাথে ফল পাওয়া যায় না কোনটির? সেটা হচ্ছে শিক্ষার। অন্যান্য অনেক পেশায় আছে, যে সমস্ত জায়গায় কিছু কাজকর্ম করলে অথবা কোনো দেন দরবার করলে সেখানে সরাসরি হাতে হাতে নগদ কিছু পাওয়া যায়, কিন্তু শিক্ষা অর্জন করার বিষয় কি, কেউ যদি শিক্ষিত হয়েই মনে করে যে আমি এর কিছু সঙ্গে সঙ্গে মূল্য পাবো, সেটা আসলে সম্ভব নয়। ভাড়েও ভবানী, এই শব্দের অর্থ কি? সেটা রিক্ত। ভাড়েও ভবানী, রিক্ত, প্রচুর, অলসতা, পরিশ্রমী। নিশ্চয়ই তোমরা জানো যে সেটা হচ্ছে রিক্ত, অর্থাৎ শূন্য। বই পড়া প্রবন্ধের উৎস কি? এই বই পড়া প্রবন্ধটা কোথা থেকে পাওয়া গিয়েছে, বা বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরীর লেখা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। ছবিগুলো দেখো, এটা একটা গুহা, যেটা আমাদের এই প্রবন্ধের মধ্যে উল্লেখ আছে। এখানে কিছু শিক্ষার্থী তারা বই পড়ছে। সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এখানে পাপ মুক্ত হব বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ সেই গঙ্গাতেই তোমরা, এখানে গঙ্গা নদীর উল্লেখ ছিল এই প্রবন্ধের মধ্যে। লেখক একটা প্রসঙ্গে বলছিলেন যে সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এখানে পাপ মুক্ত হব বলতে বোঝানো হয়েছে কি? ধার্মিক ও পুণ্যবান হব, মনের সীমাবদ্ধতা মুক্ত হব, আর সাহিত্য রসে সিক্ত হব, জ্ঞানী হয়ে যাব। সেটা হচ্ছে আমাদের মনের সীমাবদ্ধতা মুক্ত হব। প্রমোদ চৌধুরী কত সালে পরলোক গমন করেন? হ্যাঁ, এই জন্ম মৃত্যু তোমাদের একটা প্রশ্ন অনেক সময় পড়েই বসে, তোমরা এটা ভালো করে শিখতে হবে। সেটা হচ্ছে তিনি 1946 সালে মৃত্যুবরণ করেন। বই পড়া প্রবন্ধের লেখকের মতে দর্শনের চর্চা করা যায় কোথায়? বই পড়া প্রবন্ধের লেখক দর্শনের চর্চা করার জন্য কোন জায়গার কথা বলেছিলেন? সেটা হচ্ছে গুহায়। কিন্তু জ্ঞানের চর্চা কোথায় হবে?
জ্ঞানের চর্চা হবে লাইব্রেরিতে, অর্থাৎ সেখানেই বই পুস্তক পড়তে হবে। বই পড়া প্রবন্ধের মূল উপজীব্য কি, অর্থাৎ বই পড়া যে প্রবন্ধ, এই প্রবন্ধের প্রধান বিষয়টা কি, কোন বিষয়টাকে নিয়ে লেখক এই প্রবন্ধটাকে লিখেছেন? দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা, সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা, আর জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা, ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা। সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা। বই পড়া প্রবন্ধের মূল বক্তব্য কোনটি? লাইব্রেরি প্রতিষ্ঠার আগ্রহ সৃষ্টি করা, জ্ঞান অর্জনের জন্য উপদেশ দেওয়া, শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা, আর সাহিত্য চর্চায় গুরুত্ব আরোপ করা। এটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা। এখানেও কয়েকটা ছবি আছে, দেখো একটু। একটা আছে যে সাগর পাড়ে কিছু মানুষ, আর এখানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাঠদান করা হচ্ছে এরকম। নিচের উদ্দীপকটি পড়ে 31 ও 32 নং প্রশ্নের আমরা উত্তর দিব। অর্থাৎ সাগরের বিশালত্ব সম্পর্কে আমাদের ধারণা নেই, কূপই আমাদের পৃথিবী, জ্ঞানের রাজ্যে আমরা কূপমণ্ডুক। উদ্দীপকে কূপ শব্দটিকে তুলনা করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের পাঠ্যপুস্তকের, না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের? নিচের কোনটি সঠিক হবে? দেখো, শুধু 3 নাম্বার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, শুধু 2 নাম্বার আমাদের পাঠ্যপুস্তক, 1 নাম্বার আমাদের শিক্ষা ব্যবস্থার, না 1, 2, 3? আসলে আমাদের 3টাই এর জন্য দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। আমরা একটা মনে হয় ভুল শিক্ষা পদ্ধতির মধ্যেই আসলেই অবগাহন করছি বা চলছি এটার মাধ্যমে। আলোচ্য তুলনাটি কোন দৃষ্টিকোণ থেকে বিচার্য? কোন দিক থেকে আমরা এটাকে, এই যে তুলনা করলাম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, সেটা কিসের উপরে ভিত্তি করে? সীমাবদ্ধতা, পরিকল্পনার স্থবিরতা, বিষয়ের স্বল্পতা, আর মনের সংকীর্ণতা। সেটা হচ্ছে সীমাবদ্ধতা। বই পড়া প্রবন্ধে লেখক মূল বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে? সাহিত্য চর্চা, শিক্ষা পদ্ধতির বিশ্লেষণ, আর উপমা প্রয়োগ। নিচের কোনটি সঠিক? 1 নাম্বার, না 1 ও 2 নাম্বার, না 1 ও 3 নাম্বার, না 1, 2, 3? সেটা হচ্ছে 1 ও 2 নাম্বার, অর্থাৎ সাহিত্য চর্চা এবং শিক্ষা পদ্ধতির বিশ্লেষণ। প্রমোদ চৌধুরীর সাথে সম্পর্ক যুক্ত হল ভানু সিংহ, বীরবল, সবুজপত্র। তা আমরা আসলেই ভানু সিংহর কথা দেখতে পাচ্ছি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বীরবল প্রমোদ চৌধুরীর এবং সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত একটি পত্রিকা। তার ফলে এটা 2 এবং 3 নাম্বার। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির কি? সেটা অর্থনীতি ধ্বংস করা, জীবনী শক্তি হ্রাস করা, আর ধর্মনীতি না মানা। অর্থাৎ সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? জাতির অর্থনীতি ধ্বংস করা, না জীবনী শক্তি হ্রাস করা, না ধর্মনীতি না মানা? এর কোনটি সঠিক? এটা আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার, অর্থাৎ জীবনী শক্তি হ্রাস করা। হ্যাঁ, এগুলোই ছিল আজকে আমাদের নৈর্ব্যক্তিক। তা আমি আশা করি যে শুধুমাত্র এই কয়েকটা নৈর্ব্যক্তিক পড়লেই তোমাদের বই পড়া প্রবন্ধটি শেষ হয়ে যাবে না। তোমরা বই পড়া প্রবন্ধটি নবম শ্রেণীতে থাকতেই যথেষ্ট ভালোভাবেই তোমরা পড়েছিলে, বুঝেছিলে। সাথে সাথে তোমরা এখন দশমে উঠে এটাকে আরো ভালো করে বুঝতে পারবা যদি নৈর্ব্যক্তিকগুলোকে শেষ করো। তা আমি আশা করি তোমরা এটাকে ভালো করে বাসায় শেষ করবে। ধন্যবাদ সবাই, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।